হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার পুরীর ভিডিওতে। হ্যাঁ, তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো যে আমি আর দীপ্ত পুরীতে চলে এসেছি। এসে জাস্ট ফ্রেশ হয়ে মানে স্নান টান সেরে চলে এসেছি দীপ্তর জন্য ভাত বসাতে, যেহেতু তরকারিটা ওরা করে রেখেছিল, আগের ব্লগে দেখেছো। তো ভাতটা ও কারোর হাতে খাবে না বলে আমি ওকে রান্নাটা করে দিচ্ছি। আর এর আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে, দেখলাম যে রাস্তায় ওই যে ভাতগুলো খেলাম তো ওটা দীপ্ত খেয়েছে, তো ওখানে কিছু হবে না। তো না, ওটা একটা প্রসাদ ছিল, তো প্রসাদ শাশুড়ি মা বলেছে যে প্রসাদ খেতে পারে। তো এইটুকুই আমি জানি, এর বাইরে আমি সত্যিই কিছু জানি না, কারণ আমাদের এই দিকে এরকম নিয়ম নয়, ওদের ওই দিককার নিয়ম আর আমাদের এই দিককার নিয়ম পুরো আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা আমরা পুরীতে এসেছি। তো পুরীতে জাস্ট আমাদের পৌঁছানো কয়েক ঘন্টা হলো, এক দেড় ঘন্টা হবে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে ওর জন্য ভাত রান্না করে খেয়ে দিয়ে 10 মিনিট রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, শুধু ভাত রান্না করেছি, তরকারি ওরা তো করে দিয়েছিল। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাবো জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেব তো এখন বাইরেই থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, আমাদের একটা মেন কাজ রয়েছে, সেটা হচ্ছে রুম দেখা। হ্যাঁ, মানে আমি যে রুমটায় আছি আমার একদম পছন্দ হচ্ছে না, মানে মনই টিকছে না। আমি ঘুম আসবে কি রাত্রে আমি জানি না, হয়তো ঘুম চলে আসবে, কারণ দুদিন ঘুম নেই রাত্রিবেলায়। তো হয়তো ঘুম চলে আসবে, বাট ওই মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন আসছে না। তো জগন্নাথ দেবকে দর্শন করে দেখবো এইদিকে যদি আশেপাশে কোনো রুম পাওয়া যায় তাহলে খুব ভালো। চলো, তোমার আমার কালার ম্যাচ হয়ে গেছে। রুমটা নেওয়ার পেছনে দুটো রিজন। কি রিজন শুনি একটু। এক তো তোমার একজন ভিউয়ার্স বললো একদম এসো না, প্রচুর ভিড় যেখানে থাকে, হ্যাঁ, তার জন্য মনে হলো যে রুমটা তাহলে বুক না পেলে। হ্যাঁ, মানে আমাদের ওটাই দ্বিতীয়ত হচ্ছে সবাই বলছে রেট বেশি, অনলাইনেও দেখলাম রেট বেশি, পাবো না, তাই বাধ্য হয়ে একজন চেনা পরিচিত। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। তো দেখি, মানে এটা বাধ্যতামূলক ভাবে আমাদের রুমটা নেওয়া, নাহলে হয়তো অন্য রুম নিতাম, নাহলে এসে হয়তো দেখতাম। যাই হোক, এখন গিয়ে রুম দেখবো। রুম তো অবশ্যই দেখবো, বাট তার আগে পুরীতে যে কারণে আসা তাকে আগে দর্শন করে আসি। সেটা দর্শন না করলে তো পুরী আসাটাই পুরো বৃথা হয়ে যাবে, তাই না? তো এখন আমি আর দীপ্ত সরাসরি চলে যাচ্ছি পুরীর মন্দিরে। আর বাইরে ঝিপঝিপ করে একটু বৃষ্টি হচ্ছিল, ওই কটা দিন টানা বৃষ্টি হয়েছে, মানে এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি। তো আমরা এখন মানে আজকে যে মন্দিরে যাচ্ছি সেটা মোটামুটি সোজা রাস্তায় ছিল, খুব একটা বেশি দূর ছিল না। তাও বলতে গেলে 1-1.5 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে তারপর মন্দির দর্শন করতে পেরেছি, মানে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। আর রাস্তায় যে লেভেলের ভিড়, এটা হচ্ছে মন্দিরের বাইরে, মানে ধারণার বাইরে, জাস্ট ধারণার বাইরে এত পরিমাণে ভিড়। মানে এই ভিড় কথাটা হয়তো আমার এই ব্লগে অনেক কবার শুনতে পাবে, কারণ সত্যি মানে ওই পরিমাণে ভিড়ে আমি কোনোদিন কোথাও যাইনি। আর পুরীতে রথযাত্রা উপলক্ষে এইরকম ভিড় হওয়াটা তো স্বাভাবিক, তাই না? মানে আমি জানতাম না, এটা আমার ফল্ট, জানতাম না বললেও ভুল হবে। আমি টিভিতে দেখেছি, ভেবেছি যে ওই এই সোজা রথে ওই রকম পরিমাণে ভিড় হবে, উল্টো রথে হয়তো তার থেকে কম হবে। কিন্তু যা দেখলাম, মানে সেম লেভেলের ভিড়। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যে মানে লোকজন কম হবে তার কোনো বালাই নেই। মানে বৃষ্টিটা কোনো ম্যাটারই করছে না। যেমন আমাদের দেখো, প্রায় 500 কিলোমিটার বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলে এসেছি। তো যাই হোক, আমরা মন্দিরের সামনে গিয়ে দেখলাম জগন্নাথ দেব এখনও মাসির বাড়ি থেকে ও মন্দিরের সামনে এসে পৌঁছায়নি। তো আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর হ্যাঁ, আমি পুরীতে ঘুরতে গেছি, সিঁদুর নিয়ে যেতে ভুলে গেছি। এবার এটা ছাড়া তো লোকটা পুরো অসম্পূর্ণ। তাই 4-5 দোকান ঘুরে খুঁজে খুঁজে সিঁদুরটা পেয়েছি, সিঁদুরটা পেয়েই পরে নিয়েছি। এবার মোটামুটি ঠিক লাগছে। তো এখন আমরা এখান থেকে যাব, মানে সামনের দিকে হাঁটবো, জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে হাঁটবো। আর আমরা অনেকটা পরিমাণে হেঁটেও ছিলাম সেদিন, অনেকটা হেঁটে হেঁটে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার সাথে আমরা দেখা করেছি, তাদেরকে ছুঁয়েছি। উফ, কি যে শান্তি লাগছিল, জাস্ট ধারণার বাইরে। এই যে রথযাত্রার ভিডিওগুলো তোমরা দেখছো, এইগুলোতে দীপ্তরও কিছু ভয়েস ওভার করার ছিল, বাট আমাদের এমনটাই কন্ডিশন হয়ে গেছে যে দীপ্তর কোনো ভয়েস ওভারই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ও রয়েছে উলুবেড়িয়াতে আর আমি এখন রয়েছি আমার মায়ের বাড়ির ডোমকলে। তো এখান থেকেই ভিডিওগুলো আমি এডিট করে আমি ভয়েস ওভার করে আপলোড করব, কারণ পুরী থেকে ফেরার একদিন পরেই আমি মুর্শিদাবাদ ফিরে এসেছি, যেহেতু আমার কাজ ছিল। তো যাই হোক,
জাস্ট ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। আর আমরা কত কাছ থেকে যে দর্শন করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে সিচুয়েশনটা দেখছো, মানে লোকে আমাকে ঠেসে ঠুসে নিয়ে আছে, এরকম একটা ব্যাপার। কোনো রকমে দীপ্তকে বলেছে তুমি ফোনটা শক্ত করে হাতে ধরে ভিডিও করো, না হলে কে কোন দিক দিয়ে ফোন নিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। তো প্রথমে যে রথটা এসেছিল আমরা সবাই ভেবেছিলাম যে ওটা জগন্নাথ দেবের রথ। তো কাছে যখন আসলো তখন দেখলাম যে ওটা জগন্নাথ দেবের নয়, ওটা হচ্ছে বলরামের রথ। তারপরে এসেছিল সুভদ্রার রথ এবং সব শেষে এসেছিল জগন্নাথ দেবের রথ, যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। তো মানে কি বলবো, আমার জুতো হারিয়ে গেছে, আমি মানে জুতো খুঁজে পাবো না, এরকম একটা ব্যাপার। তারপর সব দর্শন করার পর পরে দেখলাম যে জুতোটা একদিকে পড়ে রয়েছে, মানে সবার পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে আর কি। তো সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব ভালোভাবে সবাইকে দর্শন করতে পেরেছি, সবাইকে ছুতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর এইটা শুধুমাত্র জগন্নাথ দেবের ইচ্ছে আর দীপ্ত ছিল বলেই এটা আমাদের সম্ভব হয়েছে। তো যাই হোক, সবাইকে দর্শন করার পর মানে গলা ফলা সব শুকিয়ে গেছে। দীপ্ত বলছে জল খাবো কোথায় জল, এবার জল খুঁজে পাইনি বলে ওখানে আমি কোল্ড কফি কিনলাম। কোল্ড কফিটাও এত বাজে খেতে, মানে মনে হলো জলের তেষ্টাটা আরও বেড়ে গেল কোল্ড কফিটা খেয়ে। তো এখানে আমি খুব একটা খাইনি, দীপ্ত ওই খেয়েছিল, কারণ কোল্ড কফিটা একদমই মানে খুব একটা ভালো ছিল না খেতে। তো আর একটা কথা বলো, তোমরা রথে, উল্টো রথে হোক বা সোজা রথে হোক, কারা কারা গেছো আর কীরকম কী এক্সপিরিয়েন্স হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এই যে আমার শাড়িটা দেখছো, এইরকমভাবে গুজে শাড়ি তুলে ওই ভিড়ের মধ্যে আমি ঢুকেছিলাম। ভিড়ের মধ্যে দু একবার আমার শাড়ি এদিক থেকে ওদিক হয়ে গেছে, মানে বিচ্ছিরি বাজে অবস্থা হয়ে গেছিলো আমার শাড়ির, মানে এত ভিড়ের মধ্যে ঢুকেছিলাম। আর সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে আজকের দিনটা এত পরিমাণে ভিড় হবে, নাহলে আমি শাড়ি কখনোই পরে যেতাম না। আর তার উপরে আমি পরে গেছিলাম হচ্ছে ঝুমকোতে টান লাগছে, শাড়ির আঁচলে টান লাগছে, শাড়ি পায়ে বেঁধে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হয়েছে। তো এবার থেকে যদি যাই সেই রকম ড্রেস পরেই যাব। বাট রথে আমার না যাওয়ার ইচ্ছে আছে, কারণ ওই লেভেলের ভিড় আমার পক্ষে পোয়ানো সম্ভব নয়, কারণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে পদপৃষ্ট হতে বেশি সময় লাগবে না। তো আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমাদের রুম দেখা, আর দ্বিতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া, টুকটাক কিছু বাইরে খাবার দাবার খাবো। রাত্রে তো এমনি খেতেই হবে, তো ভাবলাম যে যাই, যেহেতু বিচ থেকে খুব একটা বেশি ভেতরে নেই আমরা। তো বলো, এই প্রথম জগন্নাথ, আমি তোমাকে প্রশ্ন করছি, মানে রথে তুমি তো এই প্রথম রথে আসলে না? আমারও প্রথম, ওরও প্রথম। আমার তো মানে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম ছিল, অনুভূতি অন্যরকম ছিল। তোমার তো ইচ্ছাও ছিল না বা কোনো ইয়েও ছিল না যে? হ্যাঁ, কারণ তুমি জানো ইচ্ছাটা কেন ছিল না, এত জার্নি করার পরে যে কালকে আমি ঘুমাইনি, দুদিন রাত ঠিকঠাক করে ঘুমাইনি। রথের দিন যাব না, কখনো মনে নেই। ওইটাই তো বললাম, জগন্নাথের চেয়েছিলে না, তুমি ছিলে বলে পসিবল হলো। রীতিমতো আমি কেন আসতে চাইছিলাম না, জার্নি তো শুনেইছো তোমরা, তোমাদের বলেছি, এখন রীতিমতো আমার পা ফুলে আছে সারাদিন। আর মানে আসার পরও দৌড়ঝাঁপ চলছে। আমরা কত কিলোমিটার হেঁটেছি টোটাল, মানে এখান থেকে মন্দির, আমাদের রুম থেকে মন্দির 1 কিলোমিটার হবে, তার বেশি হবে মেবি, 1 কিলোমিটার হবে, 1 কিলো। হ্যাঁ, আমাদের এখান থেকে মন্দির থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি অলমোস্ট আর 2-3 মিনিট গেলেই হয়তো আমরা চলে যেতে পারতাম মাসির বাড়ি। তো এতটা রাস্তা মানে গেছি, আবার হেঁটে এসেছি, পায়ের অবস্থা ভীষণ খারাপ। দীপ্তর আবার ধাক্কা ধাক্কি দিয়ে ওরে সেই লেভেলের এক্সপিরিয়েন্স, সত্যি মানে এতদিন আমি টিভিতে দেখতাম খবরে যে রথের দিন এইরকম পদপৃষ্ট হয়ে সব অসুস্থ হয়ে গেছে, মারা গেছে। আজকে আর একটু হলে আমার তাই হতো। আমার তো জুতো হারিয়ে গেছিলো, ভাগ্যিস আমি জুতোটা পেয়েছি। তো অনেক কষ্ট করে জগন্নাথ দেবের, বলরাম আর সুভদ্রার যে রশিগুলো হয় সেগুলো ছুঁতে পেরেছি, সেটা শুধুমাত্র দীপ্তর জন্য। দীপ্ত আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছিলো, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স। তবে দেখা যাক নেক্সট টাইম
উল্টোতে আসে সোজারতে আসার চিন্তা ভাবনা করবো না, কারণ সেই লেভেলে বেরোবে। আমি একবার আসবো। হাঁটতে হাঁটতে দীপ্তর পায়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত ব্যান্ডেড লাগালো, লাল হয়ে ফোসকা পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো চলো আজকে যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি সারি, গরম লাগছে। তো বাইরে বেরিয়ে টুকটাক আমরা কিছু খেয়েছি আর রাতের খাবারটাও খেয়ে এসেছিলাম। আর অনেক কটা প্রায় আমাদের হোটেল দেখা হয়েছিল বিচের ধারে, কিন্তু একটা হোটেলও পাইনি। মানে একদিনের জন্য আমরা যেহেতু 2 দিনের জন্য গেছি, একদিনের জন্য এই রুমটা, নেক্সট দিনের জন্য আরেকটা রুম দেখবো, বাট একদিনের জন্য আমাদের কেউ রুম দেয়নি, সবাই বলছে রুম নেই, বুকড। তো কী আর করবো, শেষ পর্যন্ত রুমে এসে বিছানা করছি। বিছানা আবার রুমে এসে আবার এক কাণ্ড, এই যে বিছানাতে এখন আমি শাড়ি পাচ্ছি, যে শাড়িটা আমি পরেছিলাম। শাড়ি কেন পাচ্ছি, কারণ ওদের চাদরে তো শুতে আমার একদমই ইচ্ছে করবে না। তো সেই কারণে আমরা অবশ্য আমাদের 2টো চাদর আমরা অলরেডি ক্যারি করেছি, যে যে চাদরটা মেলা রয়েছে দেখতে পাচ্ছ, যে 2টো চাদর আমরা নিয়ে গেছিলাম ব্যাগে করে, ওই রকম আগের ভিডিওতে তো দেখেছো যে কীরকম করে ব্যাগটা প্যাকিং করা হয়েছিল। তারপরেও 2টো চাদর এমনভাবে ভিজেছে, ওটা মানে পেতে শোয়া বা গায়ে দেওয়ার মতো একদমই ছিল না। তো কী আর করব, ওই বিছানার চাদর পাতা রয়েছে ওতে তো আর শোয়া যাবে না। শেষ পর্যন্ত দীপ্ত বললো তুমি তোমার শাড়িটা পাতো, সেই শাড়িটা পেতে তারপরে 2টো চাদর যে ভিজে গেছিলো সেই 2টো চাদর মেলে দিয়ে তারপর শুয়েছিলাম। তবে অর্ধেক রাত্রি হতে হতে একটা চাদর শুকিয়ে গেছিলো, সেটা পরে অবশ্য গায়ে দিয়েছিলাম, সাদা চাদরটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, বাকি লাস্ট পার্টটুকু নেক্সট ভিডিওতে আসবে।